রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলায় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নতুন করে আরও 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই মামলায় কাজী হাবিবুল আউয়ালকে দুপুর 12টা 50 দিকে নেওয়া হয় আদালতে। গতকাল রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বারবার জায়গা বদলের কারণে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে। 2022 সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার অধীনে 2024 সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। প্রহসনে নির্বাচন করার অভিযোগে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামলায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করা হয়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আমির খসরু জানান, বৈঠকে শ্রমিকদের অধিকার, জবাবদিহি এবং সংসদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালিত হবে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়। এতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া কেবল অনুদান বা ঋণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। তো জানেন, সবসময় ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে, সে বিষয়ে আলোচনা করেছে এবং আমাদের ভাবনা কি, চিন্তা ভাবনা কি আগামী দিনের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবে বিএনপির শর্ত সাপেক্ষে একমত হওয়াকে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে এ বিষয়ে একমত হয় বিএনপি। বিশ্লেষকরা বলছেন, শুধু প্রধানমন্ত্রী নয়, তৃণমূল থেকে সব পদেই ক্ষমতার মেয়াদ 10 বছরের বেশি হওয়া উচিত নয়। 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে তার পতন না হলে ক্ষমতার পালাবদল হয়তো স্বপ্নই থেকে যেত। প্রজন্মের পর প্রজন্ম দেশের শীর্ষপদ ধরে রাখার যে অস্বাভাবিক প্রবণতা, তা থেকে বেরিয়ে আসতেই প্রধানমন্ত্রী পদে একজনের সর্বোচ্চ মেয়াদ নির্দিষ্ট করতে চায় ঐকমত্য কমিশন। তাই পরিবার কেন্দ্রিক ক্ষমতা চর্চা এবার বিলীন হবে মনে করেন বিশ্লেষকরা। দলের যে কমিটিগুলো আছে সেখানেও যদি আপনি এটা ইমপ্লিমেন্ট না করেন, ব্যক্তিটা উপরের সিঁড়িতে উঠবে কী করে? জনপ্রতিনিধিদের সকল স্তরে, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকল স্তরে 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এ প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোকে দলগুলোর উদারতা বলে মনে করেন বিশ্লেষকরা। স্বাধীনতার 54 বছর পর এমন ইতিবাচক সিদ্ধান্তে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা কেটে যাবে বলে মনে করছেন তারা। বংশ পরম্পরায় বছর পর বছর, যুগের পর যুগ ধরে একজনই রাষ্ট্র ক্ষমতায় থাকতেন বা একজনই প্রধানমন্ত্রী হতেন, বা এই যে বিষয়গুলো এখন মানুষ চিন্তা করছেন এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা তাদের জায়গা থেকে সরে আসছে এবং সরে এসে তারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিবাদ সরকার যাতে আর প্রতিষ্ঠিত না হয়। শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, সব ইতিবাচক বিষয়েই রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জনমনে স্বস্তি ফেরাবে প্রত্যাশা বিশ্লেষকদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 42 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া আজ কর্মস্থলে প্রবেশ করেছেন। দুপুর 1:30 দিকে তিনি নগর ভবনে যান। এদিকে আজও মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, কিছুক্ষণ আগে তো দীর্ঘ 42 দিন পর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া প্রবেশ করেছেন এবং ইশরাক সমর্থকরা তাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে কিনা? বিএনপি নেতা জনাব ইশরাক হোসেনের শপথ পালনের দাবিতে কিন্তু টানা 42 দিনের মতো আন্দোলন করে যাচ্ছে ইশরাক সমর্থকরা।
আন্দোলনের পরপরই অচলাবস্থা হয়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম। কিন্তু টানা ৪২ দিন পর আজ যে প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি আজ দুপুর নাগাদ 1:30 নাগাদ তিনি তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং প্রবেশ করেই তিনি যে বিষয়গুলি তুলে ধরেন যে টানা যে অপ্রীতিকর অবস্থা ছিল সেটি এখন আর নেই। যে সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু সকাল থেকে থাকলো, দুপুর নাগাদ সমর্থকরা সেভাবে দেখা যায়নি। জনাব শাহজাহান মিয়া প্রবেশের পর কিছু বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। তিনি বলেন যে ঢাকা শহরে যে জলবদ্ধতা রয়েছে সেই জলবদ্ধতা নিরসনে আবার নতুন করে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া যে ডেঙ্গু আতঙ্ক যে শহর জুড়ে বেড়ে গেছে সে ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে তারা মিটিং শুরু করেছেন এবং শুরু করার পরপরই তারা বলছিলেন যে ডেঙ্গু হার যেভাবে হোক কমানো তাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অন্যতম দায়িত্ব, সেটি তারা পালন করবেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এতদিন তিনি কেন যোগ দেননি। তিনি সে ব্যাপারটির ক্ষেত্রে বলেছেন যে অপ্রীতিকর পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে আসলে কাজ করা সম্ভব হয়নি বিধায় তিনি যোগ দেননি এবং আগামীতে এমন কোনো অপ্রীতিকর অবস্থা হবে না তিনি আশ্বাস দেন এবং বলেন আগামীতে যে কাজ করার ব্যাপারে শুধু জনাব ইশরাক হোসেন মেয়রের পাশাপাশি যারা নগরবাসী আছেন তারা সহযোগিতা করবেন সে আশ্বাস প্রকাশ করেছেন। তাছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে জলবদ্ধতা এবং ডেঙ্গু নিরসনের ক্ষেত্রে যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে মসজিদে যে লিফলেট বিতরণ থেকে শুরু করে মাইক অ্যানাউন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু নেওয়া হবে। মোহাম্মদ শাহজাহান বলছেন যে অফিসে যে টানা কয়েকদিনের কাজের যে বিঘ্ন ঘটেছে আগামী কয়েকদিনে শুক্র শনিবার অফিস খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন এবং সবকিছু মিলে তিনি বলছেন যে সকল কিছু পুষিয়ে নেওয়া সম্ভব হবে। নগরবাসীর সেবায় তার যে গুরুতর দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই ছিল সর্বশেষ। নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের তরুণদেরকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে, তাদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর দেশ করার কাজে ব্যবহার করতে হবে। মাদক পরিবহনে নারী, শিশু ও কিশোরদের অপব্যবহার বন্ধ করতে হবে। মাদকের ভয়াবহতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে। আর আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হল নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। 2025 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে এ পরীক্ষা। প্রথম দিনে আজ নেওয়া হয় বাংলা প্রথম পত্রে লিখিত পরীক্ষা। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি বলেন এবারের পরীক্ষা হচ্ছে স্বচ্ছ, নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে সরকার। চলতি বছরে পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর সারা দেশে মোট 12,51,111 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী প্রায় 10,55,000, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 1,09,000-এর বেশি পরীক্ষার্থী। এবার মোট 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। 2024 সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 81,882 জন। মোট 12,51,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং 2,800 সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা মূলত 9,300 প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন। যে মোট যে পরীক্ষার্থী 50.6% হচ্ছেন নারী এবং 49.4% হচ্ছেন পুরুষ। এদিকে সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিতে সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি করোনা ও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 302 কলেজের প্রায় 1,02,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিটি কেন্দ্রে
সিসিটিভি লাগানোর পাশাপাশি বিভিন্ন স্থানে লাগানো হয়েছে নকল বিরোধী পোস্টার। নকল প্রতিরোধে কুমিল্লা বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের ভেন্যু পছন্দের সুযোগ বাদ দেওয়া হয়েছে। বরিশালে হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। সিলেটে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাবেশ, গান বাজনা ও ভারী ও ধারালো যন্ত্রপাতি বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজশাহী, যশোর, দিনাজপুর, রংপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনেও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 3 জেলা সীমান্তে 42 জনকে পুশিং করেছে বিএসএফ। মৌলভীবাজারের 19 জনকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। হত্যা, ধর্ষণ, অপহরণে জড়িয়ে পড়ছে কিশোররা। পাল্টাপাল্টি হামলা ও অস্ত্রের মহড়া তৈরি করেছে উদ্বেগ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চলমান সংকট নিরসনে বিকেলে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে এনবিআর এর প্রধান ফটক বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। বৃহস্পতিবার এনবিআর ঐক্য পরিষদ জানায়, অর্থ উপদেষ্টা বৈঠকের বিষয়ে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আজ বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারা দেশে কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া 28 জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদ। পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও দেওয়া হয়েছে। একইভাবে রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনায় গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে ঐক্য পরিষদ। তবে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা চলমান সংকট সমাধান হবে বলে প্রত্যাশা এনবিআর এর চেয়ারম্যানের। সার্কভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে এলে আরও বেশি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, এখনও বহু মানুষ আর্থিক নেটওয়ার্কের বাইরে আছে। রাজধানীর একটি হোটেলে 47তম সার্ক ফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিং ও সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ায় 25% মানুষ এখনও ব্যাংকিং সেবার বাইরে আছে। তাদের আর্থিক অন্তর্ভুক্তি ব্যবস্থা গড়ে তোলা এখন একটি বড় চ্যালেঞ্জ। বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, তবে নিজেদের তথ্য ও জ্ঞান কাজে লাগাতে হবে, যার মাধ্যমে প্রতিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি উন্নতি হবে বলে জানায় গভর্নর। ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার মাধ্যমে আমরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একটা সম্মিলিত একটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যতটুকু সম্ভব সামঞ্জস্যতা আনা বা হারমোনাইজেশন যেটাকে আমরা বলি, এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসা। আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে এই বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটা সমন্বয় করা, এক্সচেঞ্জ করা। প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে প্রবাসী বা বিদেশি গ্রাহকদের বিভিন্ন বাণিজ্য সংশ্লিষ্ট সেবা দিতে পারবে অফশোর ব্যাংকগুলো। বুধবার এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, নির্দেশনা মেনে এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসী বা বিদেশি হিসেবধারী গ্রাহকদের অ্যাডভাইজিং, আদায় ও পরিশোধ নিষ্পত্তির মতো বাণিজ্যিক সেবা দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অনুমোদিত যে কোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের হিসেবে রেমিট্যান্স জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে অফশোর ব্যাংকিং ইউনিট। নতুন নির্দেশনার ফলে প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও সহজ হবে বলে মত খাত সংশ্লিষ্টদের। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামেও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কারের জন্য ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
দুপুর 12টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম জানান, কলম বিরতির কারণে বন্দরে জট পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। এতে আমদানিকারকদের পণ্য খালাসে দেরি হওয়ায় জরিমানা বাড়ছে। এছাড়া রপ্তানিকারকদের রপ্তানি বিলম্বিত হওয়ার শঙ্কাও তৈরি হচ্ছে। এদিকে 6 দফা দাবি আদায়ে কলম বিরতির জেরে স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই নিরিবিলি কাস্টমস এলাকা। এইভাবে চলতে থাকলে আগের মতো সব জট হবে, পোর্টে জট হবে, এখানে শিপিং এজেন্টের ড্যামারেজ বাড়বে, পোর্টে ড্যামারেজ বাড়বে, সব কিছু মিলিয়ে আমদানিকারকদের ঝামেলা হবে। মৌলভীবাজার, খাগড়াছড়ি ও মেহেরপুর সীমান্তে 48 জনকে পুশিন করেছে বিএসএফ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে পুশিন হওয়া 19 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। কমলগঞ্জ সীমান্ত দিয়ে পুশিন করা 6 জনকে আটক করেছে বিজিবি। খাগড়াছড়ি সীমান্তে 15 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে জেলার মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে 9 জন এবং পানছড়িতে 6 জনকে পুশিন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কিভাবে তাদের পুশিন করেছে সেই বিষয়ে এখনও জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির তত্ত্বাবধানে আছেন। পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 8 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বেপরোয়া কিশোর চক্রগুলোর ছোটখাটো ঘটনায় মারামারি, হামলা, পাল্টা হামলা বা অস্ত্রের মহড়া তৈরি করেছে উদ্বেগ। তাদের কর্মকাণ্ডের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তাদের থামাতে পারিবারিক, সামাজিক বা প্রশাসনিক উদ্যোগ প্রয়োজনের তুলনায় সামান্যই। এসব চক্রের কিশোররা জড়িয়ে পড়ছে খুন, অপহরণ, ইফটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক পাচারের মতো অপরাধেও। 28 এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে অপহরণে বাধা দেয়ায় গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী ইয়াসিন আরাফাতকে। জখম করা হয় আরাফাতের ছোট ভাইকেও। এর আগের দিন মাইজদিতে ধারালো অস্ত্রের কোপে জখম হয় এক স্কুল ছাত্র। আর 25 এপ্রিলের সংঘর্ষের একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই কিশোর। এপ্রিলে 9 উপজেলা থেকে পাইপগান, বন্দুক, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অনিশ্চয়তার মধ্যে আজকে ডুবে আছি। যেভাবে ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের হাতে অস্ত্রের ঝনঝনানি, অভিভাবক তারাও কি আসলে সঠিকভাবে তার ছেলে মেয়ে কোথায় যাইতেছে, কোথায় কি করতেছে, এই জিনিসটাও তাদের কি কোনো খোঁজ খবর নেই। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রম সেটা জোরদার আছে এবং যখন যেখান থেকে আমাদের কাছে নিউজ আসছে যে কিশোরদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা সেটি রেসপন্স করছি। পাবনায় 2 এপ্রিল কিশোর চক্রে দ্বন্দ্বে খুন হন আরাফাত হোসেন। 14 এপ্রিল 7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার 5 জনের বয়স 16 থেকে 25-এর মধ্যে। কিশোর গ্যাংগুলো বেড়ে গেছে এবং রাজনৈতিক একটা কেমন যেন অস্থিতিশীলতা মনে হচ্ছে। একটা স্থিতিশীল অবস্থা দরকার। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় অঙ্গীকার প্রয়োজন। পিরোজপুরে কিশোর চক্রের দৌরাত্ম্যে সামনে আসছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। পুলিশ বলছে অপরাধ দমনের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার কাজ চলছে। কিশোর গ্যাং যাতে এখানে গজিয়ে উঠতে না পারে এবং তারা কার্যক্রম করতে না পারে সেই ব্যাপারে আমরা তৎপর হয়েছি। এই ব্যাপারগুলোতে বিশেষ করে আমরা স্কুল ভিত্তিক কিছু কার্যক্রম গ্রহণ করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা মসজিদে গিয়েও মসজিদ ভিত্তিক অভিভাবকদেরও বলছি। সীমান্ত জেলা লালমনিরহাটে মাদক সেবন ও এর কারবারে জড়িয়ে পড়ছে কিশোররা। সবশেষ 21 মে হাতিবান্ধায় প্রায় 200 ইয়াবাসহ গ্রেপ্তার হয় এক কিশোর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় চালের দাম বৃদ্ধির কারণে রাইস মিলে অভিযান চালাচ্ছে খাদ্য বিভাগ। অভিযানে অবৈধ মজুত আছে কিনা তা তদারকি করছেন কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল ইসলাম, অভিযান চলার সময় খাদ্য বিভাগ অবৈধ কোনো মজুতের সন্ধান পেয়েছে কিনা? আপনাকে আমি জানাই যে আজ বেলা 1টা থেকে কিন্তু এখানকার খাদ্য বিভাগ এবং এর সঙ্গে ভোক্তা অধিকার সম্মিলিতভাবে কিন্তু অবৈধ মজুদ বিরোধী অভিযান শুরু করেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এখনো কিন্তু আপনার এখানে অভিযান চলছে। এটি একটি হাপানিয়া এলাকার একটি বড় রাইস মিলে। এই রাইস মিলে আগে
অভিযান চালানোর আগে আপনার এই এলাকারই বরেন্দ্র রাইস মিলে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে কিন্তু অবৈধ মজুদ এর থাকা এবং সেখানে লাইসেন্স নবায়ন না করার কারণে সেখানে কিন্তু ইতিমধ্যে 2000 টাকা জরিমানা করা হয়েছে। আর এই মিলটি হচ্ছে একটি অটো রাইস মিল। এই অটো রাইস মিলটিতে কিন্তু অনেক বেশি আপনার মজুদ আছে, সেটি কিন্তু তারা কর্মকর্তারা এটি পরীক্ষা করছেন এবং পরীক্ষা করে যদি এখানে অবৈধ মজুদ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন। আমার সঙ্গে কথা হয় এখানকার খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে মূলত হঠাৎ করে আকস্মিকভাবে নওগাঁ সহ সারা দেশে যে চালের এই মূল্যবৃদ্ধি ঘটনা ঘটে সেটি কারণ নিরূপণে এবং এখানে মিলারদের কোনো কারসাজি আছে কিনা, এখানে অবৈধ মজুদ আছে কিনা সেটি নিরূপণের জন্যই মূলত কিন্তু এই অভিযান আমরা শুরু করেছি এবং সেখানে যদি আমরা কোনো প্রকার অবৈধ মজুদ পাই তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব। পাশাপাশি এই মিলগুলোতে আপনার রাইস মিলগুলোতে আপনার লাইসেন্স আছে কিনা, যদি লাইসেন্স না থেকে থাকে তারা যদি অবৈধভাবে মিল পরিচালনা করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোপরি তারা নিয়ম মেনে চাল মজুদ এবং বাজারজাত করছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন। আরেক বিষয় আপনাকে জানাতে চাই যে আপনি জানেন যে নওগাঁ এই জেলা কিন্তু খাদ্য উৎপাদন শুধু নয়, এখান থেকে কিন্তু সারা দেশে আপনার চাল সরবরাহ করা হয় সারা বছর জুড়ে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে এখন কিন্তু চালের মানে বিবর্তনে আপনার অটো মিলের সঙ্গে প্রতিযোগিতায় না টিকতে পেরে ইতিমধ্যে কিন্তু জেলার প্রায় 900 হাস্কিং রাইস মিল বন্ধ হয়ে গেছে। 3 থেকে 350 যে রাইস মিল আছে সেটিও কিন্তু এখন খুঁড়িয়ে চলছে। এর মধ্যে 50টির মতো আপনার অটো রাইস মিল। তারা যেটি আমাকে বলছেন যে নওগাঁর চাল বাজার এখন মূলত নিয়ন্ত্রণ করছে বড় চাল ব্যবসায়ী এবং কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই কিন্তু আপনার চালের মূল্য বৃদ্ধি বা কমানো এটি কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই ছিল আমার কাছে নওগাঁর এই খাদ্য বিভাগের অভিযানের সবশেষ। নওগাঁ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম। রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ডিউটিরত পিএ অপারেটর মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। রাতে কমলাপুর স্টেশনে সংবাদ সম্মেলনে রেলওয়ে স্টেশন থানার অফিসার্স ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেন। জানান, কমলাপুর থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ট্রেনে তোলা হয়। পরে কর্তব্যরত পিএ অপারেটর সাইফুল ইসলাম ট্রেনের টয়লেটে ধর্ষণ করে। বিষয়টি ট্রেনের দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানালে মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সাইফুল ইসলাম স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। সান্তাহারের আগে ট্রেনটি আর দাঁড়ায়নি, তো সান্তাহার গিয়ে এরা আবার পঞ্চগড় ট্রেনের মাধ্যমে আমাদের এখানে এসে এজাহার দায়ের করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। যিনি আসামি সে ওই রংপুর এক্সপ্রেস ট্রেনের পিএ সিস্টেমের অপারেটর। সে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে এই ঘটনা ঘটিয়েছে। মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে এসব উদ্ধার করে গাংনী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, উপজেলার নওদা মঠমোড়া গ্রামের বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে দুটি লাল টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে হুমকি দেয়া চিঠিকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগে 17 জুন গাংনীর চরগোয়াল গ্রামে সড়কের পাশ থেকে একটি বোমা সদৃশ্য বস্তু ও আরও একটি চিঠি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে নওদা গ্রামে এসে নওদা বাজারের 4 রাস্তার মোড়ে পার্টি অফিসের সামনে থেকে দুইটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ক্রমাগত সম্পদ আহরণের জন্য বর্তমান বিশ্বে স্থলভাগের সম্পদ ক্রমশ সীমিত হয়ে আসছে। তাই সারা বিশ্বের নজর এখন সমুদ্রের দিকে। সকালে খুলনা শিপইয়ার্ডে নবনির্মিত 3টি ড্রাইভিং বোট কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বলেন, ড্রাইভিং কার্যক্রমে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম ও সেন্সরে সুসজ্জিত এই বোটগুলোর মাধ্যমে নৌবাহিনীর ডুবুরিগণ আরও কার্যকর ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন। তিনি আরও বলেন, নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ এবং সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলছে। সোয়ার্ডস কমান্ড নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর তাই সোয়ার্ডসের অধীনে কমান্ডো ও ডুবুরিদের জনবল বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছি।
আমার দৃঢ় বিশ্বাস এই 3টি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে। চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ডেঙ্গুর প্রকোপ বাড়ায় 4টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঘরে ঘরে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর, তীব্র ব্যথাসহ অন্যান্য উপসর্গ। 6 মাসে প্রায় 800 রোগী শনাক্ত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। 6টি ফগার মেশিনের সবই ত্রুটিপূর্ণ হওয়ায় বিপাকে পৌরবাসী। চাঁপাইনবাবগঞ্জে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 791 জন। এর মধ্যে চলতি মাসের 25 জুন পর্যন্ত আক্রান্ত 5 শতাধিক। বালুবাগান, মিস্ত্রিপাড়া, শিবতলা ও পিটিআই এলাকায় প্রকোপ বেশি হওয়ায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। এসব এলাকায় আক্রান্তরা জ্বরসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন, তবে অনেকে যাচ্ছেন না হাসপাতালে। সবার মশার নির্ধারিত কর্মসূচি হালকা পাতলা করে ওরা যে ধোঁয়া দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে ধোঁয়াতে কাজ হচ্ছে কি হচ্ছে না। চরম আকারের আমাদের এলাকার অবস্থা মানে খুব করণীয়, বিশেষ করে এই গরিব মানুষের হেবি শোচনীয় অবস্থা, মেডিকেল জায়গা পাওয়া যায় না। চিহ্নিত এলাকাগুলোতে দিনে 2 বার মশার ওষুধ ছিটানোর পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা। ফগার মেশিনও দিয়ে মশক নিধন যে কীটনাশক সেটা কিন্তু তারা স্প্রে করছে এবং সেটা নিয়মিত 2 বেলা করে স্প্রে করার ডিসিশন আছে আমাদের সেই মিটিংয়ে। তো সেই কর্মকাণ্ডগুলো চলছে। পৌর কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতার কারণে মশা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের পুরনো 6টি ফগার মেশিন দিয়ে চলছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধন কর্মসূচি। ফগার মেশিনগুলো আমাদের একটু ঘাটতি আছে, কারণ আগে যে মেশিনগুলো ছিল বেশ কয়েকটা মেশিন নষ্ট, এখন বর্তমানে 6টা-7টা মেশিন কাজ করছে। এই মেশিনগুলো দীর্ঘক্ষণ চালানো যায় না, গরম হয়ে যায় সাইলেন্সার পাইপটা, তখন আমরা কাজ করতে হয়, তখন একটু রেস্ট দিতে হয়, এইভাবে বিরতির মাধ্যমে কাজটা করতে হয়। পৌর এলাকায় মোট বাসিন্দা 2,60,000-এর বেশি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় ডেঙ্গু সংক্রমণের হটস্পট দাউদকান্দিতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে পাওয়া গেছে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা। সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠার পেছনে একে অন্যতম কারণ বলছে স্বাস্থ্য বিভাগ। পৌরসভার 5 এবং 6 নম্বর ওয়ার্ডকে হটস্পট ঘোষণা করার পর থেকে সংক্রমণ প্রতিরোধে কাজ শুরু করে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। এর মধ্যে অভিযানে এই 2 ওয়ার্ডের ঘরে ঘরে খাওয়ার জন্য বৃষ্টির পানি রাখার পাত্রে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়া যায়। ঘরের ভেতরে এই জমানো এই বৃষ্টির পানিকে পৌরসভায় ডেঙ্গু ছড়ানোর মূল কারণ উল্লেখ করে ডেপুটি সিভিল সার্জন রেজা সারওয়ার আকবর বলেন, এসব পানির পাত্র বাড়িঘর থেকে অপসারণ করা গেলে সংক্রমণ অনেকটাই কমে আসবে। 25 জুন পর্যন্ত দাউদকান্দি উপজেলায় অন্তত 1850 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 6 জন। এই 2 জায়গার পানির স্যাম্পল পরীক্ষা করে লার্ভার ঘনত্ব বেশি পাওয়া গেছে এডিস মশার লার্ভা। বিশেষ করে ঘরে ঘরে জমানো যে বৃষ্টির পানি, যেখানে এডিস মশা সাধারণত যে ধরনের পানিতে গ্রো করে থাকে, যদি সেই সব পানি নিয়মিতভাবে জমতে দেওয়া না হয় এবং পরিচ্ছন্ন রাখা হয়, আশা করা যায় এটার প্রকোপ কমে আসবে। যুদ্ধবিরতি কার্যকরে ইরানের স্বস্তি ফিরল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতিতে উদ্বেগ বাড়ছে। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর খামেনিকে আত্মগোপনে নিয়ে যাওয়া হয়। শুরুতে বিবৃতি দিলেও প্রায় 1 সপ্তাহ ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা না আসায় ক্রমেই বাড়ছে উৎকণ্ঠা। সেই সাথে ইরানের নেতৃত্ব ইস্যুতে বিরোধ চলার গুঞ্জনও শোনা যাচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক খামেনি তাই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা কিংবা যুদ্ধবিরতি চুক্তির মতো বড় সিদ্ধান্তে তার সম্মতি প্রয়োজন। তবে সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তারা কেউই নিশ্চিত করে বলেননি সাম্প্রতিক সময়ের কোনো সিদ্ধান্তে খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা যোগাযোগ হয়েছে কিনা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।